আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটার নাম রঘুচণ্ডালের হার। এটা শুধু একটা অসাধারণ বাংলা উপন্যাসই নয়, বইয়ের পাতা থেকে যেভাবে এটা একটা সফল নাটকের রূপ পেয়েছে সেই জার্নিটাও কিন্তু দুর্দান্ত। চলুন এর গভীরে যাওয়া যাক। তো নামটা শুনলেই কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? কে এই রঘুচণ্ডাল? আসলে এই প্রশ্নটাই আমাদের গল্পের একেবারে কেন্দ্রে নিয়ে যাবে, একটা যাযাবর জনগোষ্ঠীর শিকড়ের খোঁজে। গল্পের একেবারে কেন্দ্রে আছে বাজিকর সম্প্রদায়। এই মহাকাব্যিক আখ্যানের প্রাণ হল এই প্রান্তিক কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা জনগোষ্ঠী। বাজিকর নামটার মধ্যেই কেমন একটা ভেলকিবাজির ব্যাপার আছে, তাই না? এরা আসলে উত্তরবঙ্গের এক যাযাবর সম্প্রদায়, যাদের জীবনটাই চলে খেলা দেখিয়ে ভেলকিবাজি করে। তাদের পরিচয়টা তাদের পেশার সঙ্গেই যেন একেবারে মিশে গেছে। এদের পরিচয়টা কিন্তু ভারী অদ্ভুত। কোনো বাধা ধরা ধর্ম নেই, জাত নেই, হিন্দুও না মুসলমানও না। পথে পথে ঘুরতে ঘুরতেই এদের জীবন, আর সেই পথ থেকেই কুড়িয়ে নিয়েছে নিজেদের ভাষা আর সংস্কৃতি। তাই কেউ যখন জিজ্ঞেস করে তাদের পরিচয় কি, উত্তরটা একটাই: বাজিকর। এই উপন্যাসটার একেবারে ভেতরে লুকিয়ে আছে একটা অদ্ভুত টানাপড়েন। ভাবুন তো, একদিকে তাদের রক্তে মিশে আছে যাযাবর জীবনের ডাক, তাদের আদিপুরুষ রাহুর সেই ডাক, আর ঠিক তার উল্টো দিকে আছে থিতু হওয়ার একটা তীব্র ইচ্ছে, একটা ছোট্ট ঘর, এক টুকরো নিজের জমি। এই দুই স্বপ্নের মধ্যেই দুলতে থাকে বাজিকরদের জীবন। আর এই ঘরের খোঁজ, এই থিতু হওয়ার ইচ্ছেটাই গল্পের মূল চালিকা শক্তি। প্রায় ১৫০ বছরের এক লম্বা আর প্রায় খুব করুণ এক সংগ্রামের গল্প। ভাবা যায় এই লড়াইটা কিন্তু ১ বা ২ প্রজন্মের নয়, টানা ৫টা প্রজন্ম ধরে চলেছে। শুরুটা হয়েছিল গোষ্ঠীর কুলপতি পিতমকে দিয়ে, যিনি প্রথমবার স্বপ্ন দেখেছিলেন যাযাবর জীবন ছেলে চাষবাস করার। কিন্তু তারপর শুধু অত্যাচার আর বঞ্চনা। গ্রামে কোনো অঘটন ঘটলেই দোষ পড়ত তাদের ওপর। জমিদাররা শোষণ করত, আর ফলস্বরূপ এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের তাড়িয়ে দেওয়া হতো। রাজমহল, মালদা, রাজশাহী, কোথাও তারা টিকতে পারেনি। আর এই একই অসমাপ্ত স্বপ্ন এসে বর্তায় পঞ্চম প্রজন্মের সারিবার কাঁধে। উপন্যাসের যিনি কথক, সেই বৃদ্ধা লুবিনী যখন তার নাতিকে নিজেদের ইতিহাস বলেন, তখন তার একটা কথাতেই যেন পুরো সম্প্রদায়ের কষ্টটা ফুটে ওঠে। তিনি বলেন, সি দেশ আমি নিজেই দেখি নাই, তোক আর কি কব। মানে, যে দেশের কথা বলবো সেই দেশ তো আমি নিজেই দেখিনি। এর থেকে বড় শেকড়হীনতার যন্ত্রণা আর কি হতে পারে? গল্পটা তো অসাধারণ, কিন্তু যেভাবে গল্পটা বলা হয়েছে সেটাও কিন্তু কম আশ্চর্যের নয়। এটাই বইটাকে আর 5টা উপন্যাস থেকে একদম আলাদা করে দিয়েছে। এই গল্পের কোনো একজন হিরো বা নায়ক নেই। আসলে পুরো বাজিকর জনগোষ্ঠীটাই যেন এই গল্পের নায়ক। লেখক অভিজিৎ সেন এমন একটা পৃথিবী তৈরি করেছেন যেখানে কিংবদন্তি আর বাস্তব ইতিহাস হাত ধরাধরি করে চলে। সাহিত্যের ভাষায় একে বলা হয় পলিফোনি। শব্দটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুব সহজ। মানে এমন একটা লেখার স্টাইল যেখানে অনেকগুলো চরিত্র, তাদের নিজেদের ভাবনা, নিজেদের গলার স্বর, সব কিছু একসাথে শোনা যায়। কেউ কাউকে ছাপিয়ে যায় না। লেখকের নিজের মতটাও এখানে প্রধান নয়। ঠিক যেমন রঘুচণ্ডালের হাড়ে আমরা লুবিনী, পিতম, জামির সবার কথা তাদের নিজেদের মুখেই শুনি। কিন্তু গল্পটা শুধু বইয়ের পাতাতেই আটকে থাকেনি। এরপর যা হয়েছে তা আরও দারুণ। এই মহাকাব্যিক আখ্যান পাড়ি দিয়েছে সোজা মঞ্চে। হ্যাঁ, ঢাকার একটি নাটকের দল আর শ্রীনগর এই অসম্ভব কঠিন কাজটা করে দেখিয়েছে। নির্দেশক রেজা আরিফের নেতৃত্বে তারা এই জটিল পৃথিবীকে মঞ্চে জীবন্ত করে তুলেছেন। আর মঞ্চটা যেভাবে সাজানো হয়েছিল সেটা এক কথায় অবিশ্বাস্য। একটা মাল্টি লেভেল সেট, গরুর গাড়ির চাকার মতো বনবন করে ঘুরছে একটা বিশাল চাকা, যা তাদের যাযাবর জীবনের প্রতীক। দড়ি আর বিশাল একটা খুঁটি বেয়ে অভিনেতারা এমন সব কসরত দেখাচ্ছিলেন যা সত্যি শ্বাসরুদ্ধকর। আর তার সাথে ছিল অভিনেতাদের নিজেদের গলায় গাওয়া লাইভ গান। পুরো পরিবেশটাই যেন জীবন্ত হয়ে উঠেছিল। অভিনেতারা যা করেছেন তাকে শুধু অভিনয় বললে ভুল হবে। মঞ্চের ওপর আগুন নিয়ে খেলা, রণপা পায়ে হেঁটে বেড়ানো বা একেবারে ঝুঁকির কিনারায় দাঁড়িয়ে নানা শারীরিক কসরত, সবকিছুই যেন বাজিকরদের ওই বিপদসংকুল জীবনের একটা জলজান্ত ছবি তুলে ধরেছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই যে টান টান উত্তেজনার ২ ঘণ্টার নাটক, এটা চলেছিল কোনো বিরতি ছাড়াই। মানে একবার গল্পের জগতে ঢুকলে শেষ না হওয়া পর্যন্ত আর বেরোনোর উপায় ছিল না। নাটকটা যখন ২২তম বারের মতো মঞ্চস্থ হচ্ছিল, তখন সেখানে হাজির ছিলেন স্বয়ং লেখক অভিজিৎ সেন। আর পোস্তানা দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে বলেন, আমরা যেভাবে নাটক দেখতে অভ্যস্ত, এই নাটক সেভাবে মঞ্চায়ন হয়নি। যেভাবে হয়েছে তা আমাদের পরিতৃপ্ত করেছে। ভাবুন, একজন স্রষ্টার কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। রঘুচণ্ডালের হার শুধু একটা গল্প নয়, এটা আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়।
মনে করিয়ে দেয় যে আমাদের চেনা জগতের বাইরেও এমন অনেক মানুষের গল্প আছে, এমন অনেক ইতিহাস আছে যা আমরা জানিই না। এই আলোচনাটা শেষ পর্যন্ত একটা প্রশ্ন রেখে যায়, আমাদের আশেপাশে এমন আরও কত না বলা কথা, কত না শোনা ইতিহাস লুকিয়ে আছে